আমি যখন ভাবির রুমে গেলাম, যখন আমি প্রস্তুত হচ্ছিলাম তখন কাজের মেয়ে দেখে ফেলে। ওর বয়স বেশি না, 14-15 হবে। তারপর কাজের মেয়ে বলল, আমি সাহেব বাড়িতে আসলে সব বলে দিব। আমি বললাম, তুই কি চাস তোকে সব দিব, তারপরও তুই আমাদের গোপন কথা বলবি না? কাজের মেয়ে তখন বলল, আমি চাই আমার সাথে এক রাত। বাকিটা গল্পতেই শোনাচ্ছি। আমি 22 বছরের যুবক, একটা ঔষধ কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরি করতাম। চাকরির কারণে আমাকে সবসময় ডাক্তারদের ভিজিট করতে হতো। একদিন বড় শহরের এক নামকরা হার্টের ডাক্তারের চেম্বারে গেলাম তাকে ভিজিট করতে। ডাক্তার এক রোগীকে দেখতে ছিল, আমি সেখানে বসে অপেক্ষা করতে লাগলাম। আমি বসে ডাক্তারের সহযোগীর সাথে গল্প করতে লাগলাম। তখন প্রায় রাত 9টা বাজে। এমন সময় এক সুন্দরী মহিলার সাথে একটা 16 বছরের মেয়েকে নিয়ে ঢুকতে দেখতে পেলাম। পরে জানতে পারলাম মেয়েটি মহিলার কাজের মেয়ে। মহিলার বয়স 25 হবে। দেখতে অনেক লম্বা আর অনেক সুন্দরী, যে কোনো ছেলে দেখলে তার প্রতি দুর্বল হয়ে পড়বে। আমি তার দিকে চেয়ে রইলাম। সে একটা হাতা কাটা চিকেন কাপড়ের জামা পরেছে। মহিলা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি ডাক্তার দেখাবো, আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট চাই। ডাক্তারের সহযোগী ফাইল চেক করে বলল, আপনাকে 3 দিন পরে আসতে হবে, এর আগে সম্ভব না। মহিলা বলল, না ভাই প্লিজ, আমাকে কালকে ব্যবস্থা করে দিন। কিন্তু সহযোগী বলছে, না ম্যাডাম, কালকে কোনোভাবে সম্ভব না। এবার মহিলা কাউন্টারের সামনে এসে একটু ঝুঁকে আমার দিকে তাকিয়ে কেমন একটা হাসি দিয়ে বলল, আপনি একটু চেষ্টা করে দেখেন না? আমি তার দিকে চেয়ে রইলাম। আমি ভাবলাম এর সাথে খাতির হলে মনে হয় কিছু লাভ হবে। আমি বললাম, আপনি একটু বসেন, ডাক্তার ফ্রি হলে আমি আলাপ করে দেখছি। কিছুক্ষণ পর ডাক্তার ফ্রি হলে আমি তার রুমে গিয়ে বললাম, আমার এক পরিচিত রোগী আছে, আপনাকে কাল একটু সময় দিতে হবে। যেহেতু ডাক্তারদের আমরা অনেক সুযোগ সুবিধা দেই, তাই সে তার সহযোগীকে ঢেকে সব চেক করে আমাকে বলল, কালকে সকাল 10টায় আমি সময় দিতে পারব। আমি এসে মহিলাকে বললাম সকাল 10টায় সে আসতে পারবে কিনা। সে রাজি হলো এবং আমাকে অনেক ধন্যবাদ দিল। আমিও তার সাথে চেম্বার থেকে বের হয়ে এলাম। তাকে বললাম, ডাক্তার সাহেবকে বলেছি আপনি আমার পরিচিত, তাই সে রাজি হয়েছে। সে বলল, তাহলে কালকে আমার জন্য আপনাকে আবার আসতে হবে। আমি বললাম, এতে কোনো সমস্যা নেই, আপনার মতো সুন্দরী মহিলাকে সাহায্য করতে পেরে ভাল লাগছে। তার চেহারায় একটা হাসি দেখলাম। আমি বললাম, আমার নাম হামিদ। সে বলল, তার নাম রুবিনা। সে বিবাহিত, তার স্বামী সিঙ্গাপুর থাকে, সেও 15 দিনের ভিতর সেখানে চলে যাবে। সবকিছু রেডি হয়ে গেছে। এখানে সে আর তার শ্বশুর শাশুড়ি থাকে। আমরা আলাপ করতে করতে হাঁটতে লাগলাম। সে বলল, আমার বাসায় চলেন, এক কাপ চা খেয়ে আসবেন। আমি বললাম, আর একদিন যাব। কিন্তু রুবিনা অনেক অনুরোধ করল, এরপর আমি রাজি হলাম। তারা দুজন একটা রিকশায় উঠল, আমি আমার হোন্ডা নিয়ে তাদের পিছু পিছু গেলাম। তাদের বাসায় যেয়ে তার শ্বশুর শাশুড়ির সাথে আমার আলাপ করিয়ে দিল। তারা আমাকে অনেক ধন্যবাদ দিল তাদের বুকে সাহায্য করার জন্য। এরপর আমাকে চা দিল। আমি চা খেয়ে বিদায় নেওয়ার জন্য রেডি হলাম। তখন রুবিনা বলল, হামিদ, যদি কিছু মনে না করেন একটা অনুরোধ করব। আমি বললাম, আমাকে আপনি না বলে তুমি করে বলবেন। আমি বয়সে আপনার ছোট হব, আর আপনি কিছু মনে না করলে আপনাকে ভাবি বলে থাকতে পারি। রুবিনা রাজি হল। এরপর বলল, হামিদ, কালকে আমার শ্বশুর শাশুড়ি আমার ননদের বাড়ি যাবে, তাই কাজের মেয়েটা বাসায় রেখে আমাকে যেতে হবে। তোমার যদি কোনো অসুবিধা না হয় তবে আমাকে সকালে এসে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি মনে মনে অনেক খুশি হলাম। আমি বললাম, ঠিক আছে, আমি সকাল 10টার সময় চলে আসব। এরপর বিদায় নিয়ে চলে আসলাম। আমি খুশি মনে বাসায় ফিরে আসলাম। আসলে এখানে এত স্মার্ট মেয়েরা থাকতে পারে আমার কল্পনা ছিল না। আমি সবসময় তা ফলো করে বেড়াই। আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে রুবিনা ভাবির কথা ভেবে শান্ত হলাম। আর কালকে সকালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। পরের দিন সকাল 8টায় ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে রুবিনা ভাবির বাসায় চলে গেলাম। গিয়ে দেখলাম রুবিনা ভাবি রেডি, আর তার শ্বশুর শাশুড়ি রেডি হচ্ছে মেয়ের বাড়ি যাওয়ার জন্য। আমি আমার হোন্ডার পিছে রুবিনা ভাবিকে নিয়ে চললাম। তারপর বাসার সামনে হাজির হলাম। আমি একটু লজ্জা পেলাম, জানি না রুবিনা ভাবি কি ভাবছে আমার সম্পর্কে। আমার কেন জানি মনে হল রুবিনা ভাবি ইচ্ছাকৃতভাবে আমার মোটরসাইকেলে উঠছে। এভাবে চলতে চলতে প্রায় আধা ঘন্টা লেগেছিল। ডাক্তার সাহেব তখনও আসে নাই, তাই ভাবি ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতে লাগল।
আমিও ভাবির সাথে একটু দূরে বসে গল্প করতে লাগলাম। আমি বারবার ভাবির দিকে তাকাচ্ছিলাম। ভাবি ব্যাপারটা বুঝে মুচকি মুচকি হাসতে লাগল। কিছুক্ষণ পর ডাক্তার সাহেব এসে ভাবিকে দেখল। ডাক্তারের কাজ শেষ হলে আমি আবার ভাবিকে হোন্ডায় চড়িয়ে বাসায় নিয়ে গেলাম। বাসার কাছাকাছি আসতেই রুবিনা ভাবি আমার হোন্ডা থেকে নেমে পড়ল। বাসায় এসে দেখলাম তার শ্বশুর শাশুড়ি চলে গেছে। কাজের মেয়ে একা বাসায়। ভাবি আমাকে বসতে বলে কাজের মেয়েকে নিয়ে ভিতরে গেল। একটু পর ভাবি বলল, আমার ল্যাপটপ কালকে রাতে হঠাৎ হ্যাং হয়ে আছে। তুমি কি দেখবে, কি সমস্যা? আমি বললাম, ঠিক আছে ভাবি, কোথায় নিয়ে আসেন? রুবিনা ভাবি বলল, আমার বেডরুমে আছে, তুমি আস। আমাকে বেডরুমে নিয়ে তার ল্যাপটপ দিয়ে বলল, তুমি দেখ, আমি একটু কাজ করে আসছি। কাজের মেয়েকে বলল আমাকে চা দিতে। আমি ল্যাপটপ নিয়ে স্ক্যান করে ভাইরাস মুক্ত করে দিলাম। তারপর রিস্টার্ট করে দেখলাম ঠিকমতো কাজ করছে। আমি তখনও ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছি। প্রায় 10 মিনিট পর রুবিনা ভাবি আসল। আমি তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। তারপর রুবিনা ভাবি আসলো। আমি হাঁ করে তাকে দেখতে লাগলাম। ভাবি বলল, এমন করে কি দেখছো? সে বলল, আমি তোমার মাঝে এমন কিছু দেখছি যা আমি আগে কখনো দেখিনি। ভাবি আমার অবস্থা বুঝে হাসতে লাগল। একটু পর কাজের মেয়ে আমাদের চা দিয়ে গেল। আমরা চা খেতে খেতে গল্প করলাম। রুবিনা ভাবি অনবরত হাসতে লাগল। আমি ল্যাপটপ ঠিক করে ভাবিকে দেখানোর জন্য একটা মুভি চালু করলাম। আর সাথে সাথে একটা বাজে ছবি চালু হলো। আমি কি করব বুঝতে না পেরে ভাবির দিকে তাকালাম। রুবিনা ভাবি হাসতে লাগল। হাসতে হাসতে বলল, দেখ হামিদ, আমি প্রায় 1 বছর হলো একা একা থাকি। আমারও তো কিছু পেতে ইচ্ছে করে। কালকে তোমাকে ডাক্তারের চেম্বারে দেখে আমার ভিতরে কেমন জানি করছে। তোমাকে নিয়ে আমার মনের ভিতর একটা আশা জাগলো। আমি ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালাম। রুবিনা ভাবি হেসে উঠে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। রুবিনা ভাবি দরজা বন্ধ করে আমার সামনে আসলো। এমন সময় হঠাৎ করেই দরজার বাহির থেকে 16 বছরের কাজের মেয়েটা নখ দিয়ে ডাক দিল। আমি মনে মনে বললাম, আসার আর সময় পেলি না। রুবিনা ভাবিকে কাজের মেয়ে বলল, আপনি ওনাকে নিয়ে এখানে কি করছেন? রুবিনা ভাবি বলল, আমি যা খুশি তাই করছি। তোর তো সাহস কম না, আমি এখানে কি করছি তাই তুই জিজ্ঞেস করলি আমারে? কাজের মেয়ে বলল, ম্যাডাম, আমি তো খারাপ কিছু বলি নাই। ম্যাডাম বলল, তুই এখন যা, তোর রুমে গিয়ে ঘুমা। কাজের মেয়ে তখন বলল, ঠিক আছে ম্যাডাম, আমি যাব, কিন্তু আপনারা যা করছেন তা কিন্তু মোটেই ভালো না। সাহেব বাড়িতে আসলে আমি সব বলে দিব। কাজের মেয়ের মুখে এইসব কথা শুনে আমার মেজাজটা এত খারাপ হলো। আমি বললাম, এই ছোট লোক, আমি এখানে কি করছি যে তুই আমার স্বামীকে বলবে? ম্যাডাম, আপনি তো ভালো করে জানেন কি করতে চাইছেন। বাহিরের একটা লোক রাতের বেলায় কারো বাসায় এভাবে থাকতে পারে? আমি বললাম, তুই কাল থেকে এই বাসায় আসবি না। আমি তোর চেহারা দেখতে চাই না। তুই দিন দিন বড় পাকামি করছিস। ঠিক আছে ম্যাডাম, আপনার মতো খারাপ ম্যাডামের বাসায় কাজ করার ইচ্ছাও আমার নাই। তবে ম্যাডাম, আপনি মনে রাখেন আজকের দিনের কথা। আজকে আপনি কি করতে চাইছিলেন তা কিন্তু আমি ভুলব না, আর বলেও দিব। আমি কাজের মেয়েকে বললাম, এইগুলো আমার স্বামী কখনো বিশ্বাস করবে না। কাজের মেয়েটি তখন বলল, বিশ্বাস কিভাবে করাতে হয় তা আমার জানা আছে। কাজের মেয়েটি তখন বলল, আমার মোবাইলে সব রেকর্ড করা আছে। একটা অচেনা ছেলে আপনার রুমের ভিতর কি করে সেটা আজ বাচ্চা ছেলেও বুঝবে। কাজের মেয়েটা এত পাকা পাকা কথা জানে আমি জানতাম না। আর তাছাড়া তার মাথায় প্রচণ্ড বুদ্ধি আছে। আমি এখন কি করবা বুঝতেছি না। তখন হামিদ বলল, ঝগড়া করে কোনো সমাধান হবে না, আরও মানসম্মান যাবে, আর তাই আমি এর সমাধান করছি। ভাবি, আপনি কোনো কথা বলবেন না। আমি কাজের মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি চাও এর বিনিময়ে? কাজের মেয়েটি বলল, আমি কিছু চাই না, আমার টাকা পয়সার কোনো লোভ নেই। আচ্ছা তাহলে কি করলে তোমার মুখটা বন্ধ রাখবে, আমাদের কথা কাউকে বলবে না? কাজের মেয়েটি বলল, একটা জিনিস আছে, যদি দেন তাহলে আমি কাউকে বলবো না। আমি বললাম, এই তো কাজের মেয়েটি অনেক লক্ষ্মী আছে, ঠিক আছে বলো তোমার কি জিনিস চাই। কাজের মেয়েটি তখন বলল, আপনি ভাবির সাথে যা করতে চেয়েছিলেন আমিও তা চাই। কাজের মেয়ের মুখে এমন কথা শুনে আমার কলিজাটা কেঁপে উঠল। আরে বলে কি? আমি তখন কাজের মেয়েটিকে প্রশ্ন করলাম, এর আগে কি তুমি এরকম হয়েছে তোমার সাথে? কাজের মেয়েটি বলল, না হয়নি, আমি আজ চাই। আমি কাজের মেয়েটিকে বুঝিয়ে বললাম, দেখো তুমি এখনো বাচ্চা মেয়ে।
আচ্ছা তুমি নিজেই বলো এখন কি তোমাকে বিয়ে দেওয়া ঠিক হবে? কাজের মেয়েটি বলল, আমার পাশের বাড়ির বান্ধবী, সে আমার থেকে 3 বছরের ছোট, তার যদি বিয়ে হতে পারে তাহলে আমার হতে পারে না। আমি কাজের মেয়ের প্রত্যেকটা কথা শুনে অনেক অদ্ভুত লাগছে। আমি তখন কাজের মেয়েটিকে দমক দিয়ে বললাম, তুমি যে এসব বলছো তোমার কি ভয় করছে না? ভয় করবে কেন, আজকাল তো এসব বিষয় পানিভাত। আরে বলে কি, আচ্ছা ঠিক আছে, আমি যদি তোমার কথা রক্ষা না করি তাহলে তুমি সব বলে দিবে তাই তো? যদি আপনি আমার কথা না রাখেন তাহলে আমি অবশ্যই বলে দিব। এতে আপনারও সমস্যা হবে আর ম্যাডামেরও সমস্যা হবে। আমি তখন কাজের মেয়ের সাথে কথা বলে পারছিলাম না, আর তাই তার প্রস্তাবে আমি রাজি হলাম। রুবিনা ভাবি বলল, আপনি কি বলছেন এসব, ও কি পারবে আপনার সাথে? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমি বললাম, দেখো, ওর মুখ চাপা দিয়ে কথা ডেকে রাখার জন্য এছাড়া আর আমাদের উপায় নাই। সে পারুক আর না পারুক সেটা তার বিষয়, আমি চেষ্টা করে তো দেখতে পারি। রুবিনা, ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই করেন, পরে সমস্যা হলে আপনি বুঝবেন। সেই চিন্তা তোমার করতে হবে না, আমি সব সামলে নিব। আমি তখন কাজের মেয়েটিকে বললাম, কোথায় যেতে হবে বলো? কাজের মেয়েটি বলল, এই বাসায় আরও একটি রুম আছে, যে রুমে আমি রাতে একা থাকি সেই রুমে। কোথায় সেই রুম? কাজের মেয়েটি বলল, আসুন আমার সাথে। আমি কাজের মেয়ের পিছু পিছু গেলাম। তারপর সে একটা ছোট্ট রুমে থাকে, সেই রুমে আমাকে নিয়ে গেল। আর রুবিনা ভাবি বলল, আপনি যান, চিন্তা কইরেন না, আমি আছি বারান্দায়। আমি রুবিনা ভাবিকে বললাম, ঠিক আছে, আপনি বারান্দায় থাকেন। তারপর কাজের মেয়ের রুমে ঢুকলাম। কাজের মেয়ে বলল, আপনি অনেক সুন্দর দেখতে। আমি বললাম, তাই? কাজের মেয়েটি তখন দরজাটা লক করে দিল। আমি হামিদকে বললাম, দেখুন, আমি দরজাটা নক করে ঠিক করিনি। সে বলল, উত্তম কাজ করেছ। কাজের মেয়েটি তখন বলল, আপনার সাথে হওয়ার আগে আপনি আমার হাতের তৈরি করা চা খাবেন না? সে বলল, চা খেলে মোট ভালো থাকে, তুমি চা বানালে আমি অনেক খুশি, আর চাটা খেয়ে নিলে ভালোই হবে। আমি হামিদের জন্য চা বানালাম। আমি হামিদকে চা হাতে তুলে দিলাম। হামিদ বলল, তুমি চা খাবে না? আমি বললাম, আমি চা খাই না। আপনি খান, আমার চায়ের প্রশংসা সবাই করে, আপনিও করবেন আশা করি। তারপর আমি চা খেতে শুরু করলাম, আর কাজের মেয়েটি আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি চা খেতেই আমার বুকের ভিতরটা মনে হচ্ছিল পুড়ে যাচ্ছে। আমি ভাবছি হয়তো গরম চা এমনি হতে পারে। কাজের মেয়েটির হাতে আরও একটি চা দেখতে পেলাম, আর সেই চা ম্যাডামকে দিয়ে আসলো। কাজের মেয়েটি যখন চা নিয়ে ঘর থেকে বাহির হলো তখন আমি বুকের জ্বালা পুরায় ছটফট করতেছিলাম। ম্যাডামের কাছে চা নিয়ে যেতেই বলল, হয়েছে তোর কাজ? আমি বললাম, না ম্যাডাম, এখনো শুরু করিনি। আমি বললাম, দে চা, দিয়ে তাড়াতাড়ি যা। এইদিকে ম্যাডাম চা খেতে শুরু করলো। আমি আমার রুমে গিয়ে দেখি হামিদ চা খেয়ে মরে পড়ে আছে। আমি এটাই চেয়েছিলাম। আমি কাউকে খারাপ কাজ করতে দিতে পারিনি, যে কাজ আল্লাহ পছন্দ করে না। আমি সেই কাজ করার আগেই আমি দুজনকেই শেষ করে দিয়েছি। আমার মনের ভিতর খারাপ উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল এই দুই শয়তানকে শেষ করার। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমি ডাক্তারের রূপ নিয়ে আপাকে জিজ্ঞেস করলাম, তোমার কোথায় ব্যথা? আপা বলল, আমার কোমরে মাথায় ব্যথা। আমি আপাকে বললাম, আপা, তোমার সকল ব্যথা ভালো হয়ে যাবে যদি তুমি আমার কথায় রাজি থাকো। আপা বলল, কি কথা? আমি বললাম, তোমার হাঁটুতে বা কোমরে একটা ঔষধ দিয়ে মালিশ করলে ভালো হয়ে যাবে, আর সেই মালিশটা আমার কাছে আছে। আপা বলল, আমি তো ব্যথামুক্ত হতে চাই। আমি আপাকে বললাম, তাহলে তুমি সোজা হয়ে শুয়ে পড়ো। তারপর আমি মালিশের নামে আপাকে সারা রাত ধরে যা করেছিলাম তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে আসল ঘটনাটি বলি। আপাকে চাকরির জন্য পাশের জেলায় গিয়েছিলাম। পাশের জেলা বলতে যে আহামারি দূর তা কিন্তু নয়, বাসে 1 ঘন্টার রাস্তা, সেখান থেকে ভ্যানে আর 10 মিনিট। গ্রামটা আমার পরিচিত, নামেদিও আগে কখনো যাইনি, তবে যাওয়ার আগে বাড়ি থেকে শুনে গিয়েছিলাম ওই গ্রামে আমাদের এক আত্মীয়ের বাড়ি।
চাচা বাবার মাস্তুতো ভাই, ঘনিষ্ঠ কিন্তু দীর্ঘদিন যোগাযোগ নেই। ওই চাচাকে আমি দেখেছি, কিন্তু কখনো তাদের বাড়িতে যাওয়া হয়নি। ফেরার পথেই বিপত্তিটা ঘটল। বিপত্তি না বলে সৌভাগ্য বললেই বোধহয় ভালো হতো। দুপুরের প্রচণ্ড রোদে ভ্যানে করে ফিরছিলাম। গ্রামের রাস্তা যদিও কাঁচা রাস্তা, ফাঁকা ফাঁকা বাড়ি পড়ছিল, কিন্তু বিধি বাম কিছু দূর আসার পর ভ্যানের চাকা পাংচার। চোখে সরিষার ফুল দেখলাম। যদিও রাস্তার বেশি দূরের নয়, কিন্তু হাঁটা তো আমার পক্ষে সম্ভব নয়। ভ্যানওয়ালা বিরস মুখে বলল, ভাইজান ভাড়া দেওয়া লাগবে না। ক্লান্ত ঘামে ভেজা মুখটা দেখে মায়া লাগল। ভাড়ার চেয়ে বেশি দিলাম, কিন্তু আমি এখন কি করি? গ্রামের প্রায় মাঝামাঝি কোনো দোকানও আশেপাশে চোখে পড়ছে না। ভ্যানওয়ালা এখনো দাঁড়িয়ে আছে। তাকে বললাম চলে যেতে। সে যেতে যেতে বলল, অপেক্ষা করতে। ভ্যান অবশ্যই পাওয়া যাবে। আমি অপেক্ষা করতে লাগলাম ভ্যানের জন্য, কিন্তু কপালে থাকলে ঠেকাই কে? বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বিরক্তিভরা মন নিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। বেশ অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি। টপটপ করে ঘাম ঝরছে গা দিয়ে। গ্রামের প্রায় শেষ মাথায় এসে গেছি। কোনো ভ্যানওয়ালার দেখা হয়নি এখনো পর্যন্ত। তেষ্টায় ছাতি প্রায় ফেটে যাচ্ছে। আরও খানিকটা আসলাম, আর মাত্র 3টা বাড়ি সামনে। চৈত্রের দুপুরের প্রচণ্ড রোদ, মাটি যেন গলছে। হাঁটতে পারছি না। যা থাকে কপালে পানি না খেলে টিকা যাবে না ভেবে একটু দাঁড়িয়ে বাড়ি 3টার দিকে তাকালাম। প্রথমটা পাঁচিল দিয়ে ঘেরা, পরেরটা কুডে ঘর মতো, তার পরেরটা রাস্তা থেকে বেশ একটু দূরে। নতুন একটা বাড়ি, বাঁশের চটা দিয়ে ঘেরা। বট বাড়িটায় যাওয়াই উচিত হবে মনে করে আস্তে করে গেট ঠেলে ঢুকলাম। সবাই আমাকে দেখে, বাড়ির বাচ্চাসহ সবাই চমকে উঠে। আমাকে দেখেও উঠল। উঠানে এক পৌরা মাছ কুটছে। সামনে রান্নাঘরের বারান্দায় 3 সুন্দরী মহিলা রান্না করছে। বাড়িতে ছোট ছোট বাচ্চা ভর্তি। গ্রামের পরিবেশের সাথে একটু শহরের ফ্যাশন। অত্যন্ত সুন্দরী মহিলাগুলো, যদিও বয়স হয়েছে কিন্তু এখনো লাবণ্যময়ী। খোকা, কাউকে খুঁজছো? প্রশ্নের সম্বিত ফিরে পেলাম। জি, একটু পানি খাব। একজন বউ উঠে আসো, সামনে টিউবওয়েল থেকে পানি আনা। ইতিমধ্যে বাড়ির ছেলেরা বুঝতে পেরেছে বাড়িতে কেউ এসেছে। একটা চেয়ারও পেয়ে গেলাম। জীবনটা আবার পানি পেয়ে সতেজ হয়ে উঠেছে। মাছ কুটতে কুটতে মহিলা জিজ্ঞাসা করলেন, বাড়ি কোথায়? কিছু বললাম না। কোনো আগ্রহ দেখলাম না। এবার উঠতে হয় ভেবে উঠে দাঁড়ালাম। ও কি খোকা, উঠস কেন? দুপুর বেলা বাড়িতে মেহমান আসলে না খেয়ে যেতে নেই। এটাই আসলে বাঙালিদের প্রধান ঐতিহ্য। বাড়িতে মেহমান আসলে তাকে সমাদর করা, আপ্যায়ন করা। না, তার দরকার নেই। বললাম বটে, কিন্তু কেন যেন ক্ষিধা নয়। মহিলার দেবীর মতো চেহারায় আমাকে অনেকটা মায়ে আটকা পড়ে গেলাম। বাড়ির ছেলেদেরকে তার মা বললেন আমাকে বাড়ির ভেতরে নিয়ে যেতে। বাধ্য হয়ে গেলাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, 10 মিনিটের মধ্যেই ভাত চলে আসো। এতক্ষণ একা বসে বোর ফিল করছিলাম, কিন্তু যেই তাকে দেখলাম, ক্লান্তি আর বোর যেন এক নিমেষে উধাও হয়ে গেল। খুব সুন্দর দেখাচ্ছে তাকে। বোধহয় মুখে কিছু ক্রিম মেখে এসেছে। অপূর্ব সুন্দর দেখতে, শ্রদ্ধা করার মতো চেহারা। কিন্তু একটু গভীরভাবে দেখলে শ্রদ্ধার সাথে সাথে অন্য কিছু করতেও ইচ্ছা করবে। সুন্দরী বাঙালি মায়েদের মতো। আমি ভাত খাওয়া শুরু করলাম। তোমাদের ওখানে আমার এক দেওরের বাড়ি আছে। কথা শুনে আবার তাকালাম। নাম কি? আমার প্রশ্নের উত্তর দিতে দিতে তরকারি এগিয়ে দিচ্ছিলেন তিনি। নামটা শুনে চমকে উঠলাম। আমার বাবার নাম বললেন। আমি কিছুই বললাম না, কিছুই চুপচাপ শুনতে লাগলাম। চিনি কিনা জিজ্ঞাসা করল। হ্যাঁ বোধক মাথা নাড়ালাম। পাঠকরা বিরক্ত হচ্ছেন বোধহয়। বিরক্ত করার জন্য দুঃখিত। হঠাৎ করে পাওয়া এই আত্মীয় বাড়ি আর আত্মীয়ের পরিচয় দেওয়ার কারণ শুধু একটাই, তার মেয়ের চেহারাটা অনেক সুন্দর। যাই হোক, কিছুক্ষণ পরে চাচাও বাড়িতে আসলেন। খাওয়া দাওয়া শেষে বিশ্রাম, কিন্তু যেহেতু আমার সময় কম, তাই চাচি আমাকে তার খাওয়া বন্ধ রেখে এগিয়ে দিতে আসলেন। ওই সামনের বড় বাড়িটা তোমার বড় আপাদের। ইতিমধ্যে জেনে গেছি আমার এই চাচির 4 ছেলে আর 2 মেয়ে। বড় মেয়েটার বাড়ি ওইটা। চল দেখা করে আসি। কোনো ছোটবেলায় তোমাকে দেখেছে। চাচির সাথে থাকতে কেমন যেন মায়া অনুভব করছিলাম। পৌঁছে গেলাম চাচির অল্প বয়সী ঘরে। অপরূপ সুন্দর এক মেয়ে। কোনো ছোটবেলায় তোকে দেখেছি। আসিস না কেন ভাই? আমরা তো পর, আগে চাচা মাঝে মধ্যে আসতো।
এখন তাও আসে না, রক্তের সম্পর্ক কি ভোলা যায়। এক নাগাড়ে বলে চলেছে আপা। আমাকে পেয়ে যেন তার কথা ফুরাচ্ছে না। ও খোকন, দেখ কে এসেছে। বছর 20-এর এক ছেলে বেরিয়ে আসল ঘর থেকে। পরিচয় হল আপার ছেলে। ছোট নয়, 7 বছরের আরো একটা ছেলে আছে। তাকে দেখলাম না। শুনলাম স্কুলে গেছে। আরো অনেক কিছু শুনলাম। চাচি ইতিমধ্যে চলে গেছে। সেজন্য বোধ হয় তাদের প্রতি আমার মায়া সবসময় বেশি। আর এমন মেয়ে দেখলেই জীবনের একটা কঠিন সিদ্ধান্ত নিলাম, আমার একটা কিছু করতে হবে। আমি তো লোভ সামলাতে পারছি না। বাস্তব উদাহরণ আমার সামনে। আবার খেতে ভাত খেতে হলো। পেট ভরা, কিন্তু এমন সুন্দর কেউ রেঁধেছে ভাবতে বেশি করেই ভাত খেলাম। খাবারটা অনেক স্বাদ ছিল। যেমন উনি সুন্দর তেমন তার হাতের রান্না করা খাবার। অনেকে গল্প শুনলাম, ছোটবেলায় আমি কেমন ছিলাম, আপার কাছ থেকে যেতে চাইতাম না, ইত্যাদি ইত্যাদি। তবে সবচেয়ে মনোমুগ্ধকর যে কথাটা শুনলাম সেটা হলো, আপার বয়স যখন 14 তখন তার বিয়ে হয়েছিল। পরের বছর ছেলে, তার পরেরটা অনেক আসার পর দুলাভাই বিদেশ গেছে। 2 বছর আগে একবার বাড়ি যদিও এসেছিল, কিন্তু 1 মাসের বেশি থাকতে পারেনি। বরছেলেটাও বিদেশ ছিল, কিন্তু কি কারণে যেন বাড়িতে চলে এসেছে 3 মাস পরে। আবার যাবে। সমস্যা হচ্ছে তাই নিয়ে আমার কোনো যোগাযোগ আছে কিনা দালালদের সাথে, ইত্যাদি ইত্যাদি। কথা যেন শেষ হয় না আপার। কিন্তু আমার মনে তখন বইছে অন্য ঝড়। এত সুন্দরী মহিলার স্বামী আজ 7 বছর বিদেশে। উনি একা একা কিভাবে সময় পার করে ভাবতে লাগলাম। আপা বলতে লাগলেন, তারপরে আবার ছেলে নিয়ে বিপদে আছে, সহজ টার্গেট। কিন্তু কিছুক্ষণ পরেই আমার ভুল ভাঙল। মেয়েদের চোখ জহুরির চোখ। আমি তার ছোট ভাই, যে আমাকে ছোটবেলায় অনেক সময় সাথে নিয়ে ঘুরেছে। ভালোবাসে, আদর স্নেহের অভাব তার কাছে আমার জন্য নেই। চাচার বাড়িতে না থাকতে চাইলেও বোনের বাড়ি থেকে খুব সহজে বের হতে পারলাম না। বোনের পেতে দেওয়া বিছানায় বিশ্রাম নিতে হলো। বোন আমার বাইরের কাজ গুছিয়ে এসে বসল আমার মাথার কাছে। আমার সাথে ছোটবেলার গল্প করতে লাগলো। আমার মামিও আমার পাশে এসে এভাবে গল্প করত। অনেক অনেক দিন দেখিনি তাকে। হঠাৎ যেন সেই মামির কথাও মনে পড়ে গেল। দীর্ঘদিনের অভিজ্ঞতায় জানি কিভাবে মেয়েদেরকে পটাতে হয়। সহজ তরিকা তাদের চেহারা আর সৌন্দর্যের প্রশংসা করা। সেটাই করছিলাম। বোন হঠাৎ বাইরে গেল। ছেলের গলার আওয়াজ পেয়ে। ভাগ্নে আমার খুব ভালো, সে বাইরে যাবে। 2 ভাই বোন একা হয়ে গেলাম। দেখ ভাই, আমাকে প্রশংসা করতে হবে না। তোর দুলাভাই আজ 7 বছর বিদেশ। অনেকে আমাকে চেষ্টা করেছে, কিন্তু সুযোগ কেউ পায়নি। তুই ভাই হয়ে বোনের দিকে। আপা, আমি কিন্তু খারাপভাবে বলেনি। আপনি আসলেই সুন্দর। না রে ভাই, এখন আর সুন্দর কই, আগে তো দেখিসনি। দেখলেও তোর মনে নেই। এখন গায়ের রং পুড়ে গেছে। বুড়ো হয়ে গেছি। বুঝলাম, অনেকে চেষ্টা করলেও আমি ব্যর্থ হচ্ছি না। অসৎ কেবল কাজ শুরু করেছে। তবে সময় দিতে হবে। ধীরে ধীরে আগাতে হবে। তড়িঘড়ি করলে সব হারাতে হবে। অনেকক্ষণ থাকলাম। বিভিন্ন কথা বললাম, শুনলাম। আসার সময় অন্যায় আবদারটা করেই বসলাম। এগিয়ে দিতে এসে তার ছেলের ব্যবস্থাটা করার কথা আর বলল না। চিন্তায় পড়ে গেলাম। আমাকে কি খারাপ ভাবল? কাজের চাপে 2 দিন মনে ছিল না তার কথা। আসার সময় মোবাইল নাম্বার নিয়ে এসেছিলাম, হঠাৎ সন্ধ্যায় রিং বেজে উঠল। ভাই কেমন আছো? বোনের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে? যথারীতি বোন বাড়িতে একা। কিন্তু যে অভাব নেই বুঝলাম তার কথাবার্তায়। আমাকে বসতে দিল, কিন্তু বারান্দায়। এমন জায়গায় কিছু করা যাবে না। কৌশল খুঁজতে লাগলাম। বেশ কিছুক্ষণ কথা হলো বর ছেলে নিয়ে। তারপরে আসল কৌশল প্রয়োগ করতে গেলাম। অধিকাংশ মেয়েদের কিছু কমন রোগ থাকে। মাজায় ব্যথা, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, ইত্যাদি ইত্যাদি। ঘরে যাওয়ার সুযোগ পাচ্ছি না। আমি বারান্দায় চেয়ারে বসা, আর বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে। আপনার প্রেশার কেমন আপা? শরীরও তো খারাপ মনে হচ্ছে। আর বলো না ভাই, প্রেশার ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে মাথা ঘোরে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, মাজায় ব্যথা হয়। আমি এখন চিন্তা করতে শুরু করলাম। কোথায় ব্যথা দেখান তো, এই ব্যথা কোনো সমস্যা নাকি এখন এক ধরনের মালিশ পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি।
না থাক, দেখতে হবে না, ডাক্তার দেখাচ্ছি। আরে আপা, আপনি আমার কাছে লজ্জা করছেন। আপা, রোগ কিন্তু পুষে রাখতে নেই। এমনি আপনার অল্প বয়সে বাচ্চা হয়েছে, এ সমস্ত উপসর্গে পরে কিন্তু বড় রোগ হয়ে যেতে পারে। আরও দুলাভাই বাড়িতে নেই, এখন যদি আপনার একটা বড় রোগ হয়ে যায় তাহলে আপনার কি হবে ভেবে দেখেছেন আপা? ঘরে চলেন দেখি, কোথায় সমস্যা। পুরন অভিজ্ঞতায় জানি এ সময় তাড়াহুড়া করতে যেমন নেই, তেমনি আয়ত্তের বাইরে যেতে ও দেওয়া যাবে না, তাহলে সব শেষ হয়ে যাবে। আপার আগে আমি ঘরে প্রবেশ করলাম, জানালা এখন অবধি বন্ধ। বিছানার উপর মশারি ঝুলছে। নিজে আগে যেয়ে বসলাম। আপাও আসল, কিন্তু দূরে টেবিলের কাছে দাঁড়াল। আপনার কোথায় ব্যথা হয় আসলে? আপা বললেন কোমরে, আর বেশি মাথায় ব্যথা হয়। আমার মাথায় বেশি ব্যথা হয়। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমার প্রশ্নে আমি জানি কি উত্তর দেবে, কেননা পরিশ্রম করার পর সবারই নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আপা উত্তরও তাই দিল। অনেকক্ষণ কাজ করলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। শরীরে ব্যথা হয় কি? পাকা ডাক্তারের মতো প্রশ্ন করে যেতে লাগলাম। না, হালকা হয় বোধ হয়। বাম পাশে না ডান পাশে? মাঝে মাঝে হয় বাম পাশে। এর আগে কোনো চিকিৎসা নিয়েছেন আপা? না, আমি এর আগে কোনো চিকিৎসা নেইনি, কারণ বাড়ির নানান কাজে আমার সারাক্ষণ পড়ে থাকতে হয়, আর তাই সুযোগ পেলাম কোথায় ডাক্তারের কাছে যাওয়ার। আপা তুমি চিন্তা করো না, আমি ডাক্তারি পড়ালেখা করেছি। আমি প্রতিদিন একটা প্রাইভেট ক্লিনিকে রোগী দেখি। তারপর বোন বলল, তুই এত বড় ডাক্তার হয়ে গেছিস, সেটা তো আমি জানতাম না। আজ জানলাম। আমি বোনকে বললাম, তোমার যত সমস্যা আছে আমার কাছে বলো, আমি সমাধান করব। তোমার কি শুধু মাথা ব্যথা? তুমি তো মিথ্যা কথা বলছেন আমার সাথে। আপনার তো হাঁটুতেও ব্যথা হয়। হ্যাঁ হয়। নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। আসেন তো, বসেন এখানে। আমি তাকে বললাম, নিঃশ্বাস নিন তো জোরে। আপা নিঃশ্বাস নিতে লাগল। আমি বললাম, আপা আপনার হাঁটুতে ব্যথা কতদিন ধরে? আপু বলল, অনেক দিন ধরে হাঁটুতে ব্যথা। আমি বললাম, আপা আমি আপনাকে একটা মালিশ দিব, সেই মালিশ যদি হাঁটুতে ব্যবহার করেন তাহলে ব্যথা দ্রুত ভালো হয়ে যাবে। আপা বলল, দেখ ভাই, আমি কোনো কাজকাম ঠিকমতো করতে পারি না। একটু বাড়ির কাজ করলেই আমার হাঁটুতে ব্যথা শুরু হয়ে যায়, আবার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমি আপাকে বললাম, আপা আপনি চাইলে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। আমি বললাম, কিভাবে ভাই? আপা আপনি শুধু আমি যা বলবো তাই করবেন, তাহলেই আপনার শরীর থেকে সমস্ত ব্যথা সরে যাবে। আপনি আগের মতো ভালো করে ঘরের সমস্ত কাজ করতে পারবেন, আর আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে না। আমি ভাইয়ের কথা শুনে অনেকটা সাহস পেলাম। আমার পাশে এত বড় ডাক্তার থাকতে আমি তাকে কি হাতছাড়া করতে পারি? আমি বললাম, ভাই আমার এখন কি করতে হবে সেটা বল। আমি বললাম, আপনার হাঁটুর জয়েন্টে যে ব্যথা সেটা সরাতে গেলে আমি একটা ঔষধ দিব, সেটা দিয়ে প্রতিদিন ভালো করে মালিশ করতে হবে, তাহলেই ব্যথা সরে যাবে। আমি বললাম, তাহলে ভাই দাও সেই ঔষধ, আমি মালিশ করে নিব। ভাই বলল, তুমি নিজে নিজে তা পারবে না, আমি একদিন দেখিয়ে দিব, তারপর অন্য কাউকে দিয়ে মালিশটা করালেই ব্যথা কমে যাবে। ঠিক আছে ভাই, তাহলে তুমি ওষুধটা দিয়ে মালিশ করে দেখিয়ে দাও, আমি পরে বুঝে নিব। আমি মনে মনে ভাবলাম, আপা এইমাত্র লাইনে আসছে। আসলে আপার সত্যি সত্যি হাঁটুতে ব্যথা ছিল। আমি বললাম, আপু আজ তোমার বাড়িতে রাতে কে কে থাকবে? আপা বলল, কে আর থাকবে, আমি, আমার ছেলে, আর কেউ তো নাই। আমি বললাম, তাহলে আপা আপনি আজ একা রুমে ঘুমাবেন? আপা বলল, কেন? আমি বললাম, আপনার জন্য আমি মালিশ নিয়ে আসবো তাই। ও তাই, ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি আপাকে বললাম, আপা আমি ফার্মেসি থেকে আপনার জন্য মালিশটা কিনে নিয়ে আসছি। আপা বলল, তুমি আমার জন্য এত কিছু করছো? আমি বললাম, ভাই তার বোনের জন্য এইটুকু করতে পারবে না? আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, এতদিনের স্বপ্ন আজ আমার পূরণ হতে চলেছে। আমি বাজার থেকে আপার বাসায় আসলাম। আপা বলল, তোমার জন্য আজ ভালো কিছু রান্না করেছি, আসো খেয়ে নাও। তারপর রাতের খাবার খেয়ে আমি বললাম, আপা তুমি এবার রুমে যাও, আমি আসছি। আপা তার রুমে গেল। আমি তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। তারপর আপাকে বললাম, আপা আমি এবার তোমার চিকিৎসা শুরু করতে পারি? আপা বলল, না, আমি তোমার লক্ষণ বুঝতে পেরেছি। আমি এইমাত্র চাচা আমার কাছে ফোন দিছিল। আমি চাচাকে বললাম, তোমার ছেলে নাকি ডাক্তার হয়ে গেছে। চাচা বলল, আরে কি বলো, ও তো মেট্রিক পাশ করেনি, তাহলে ও কি করে ডাক্তার হবে?
ওর এসব ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়, ওর কথা তুমি বিশ্বাস করো না। আমি বললাম, আপা আসলে আমি। চুপ, তুই আর একটা কথাও বলবি না। তোর মতো মিথ্যাবাদীকে আমি কিছুইতে পছন্দ করি না। তুই এখন বের হয়ে যা। আমি তোকে অনেক বিশ্বাস করেছি, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তুই আমার সাথে। ভাবতেই পারছি না। চলে যা আমার ঘর থেকে, তোর এই মুখ আর আমি দেখতে চাই না। আমি বাধ্য হয়ে আপার রুম থেকে বের হয়ে চলে আসলাম। আমার স্বপ্ন আর পূরণ হলো না। বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।